বেলার সাজ সম্পূর্ণ না হওয়া অবধি নীরা তাকে আয়না দেখতে দিচ্ছে না। বেলা নিজেকে কেমন লাগছে সেটা দেখতে ছটপট করছে। নীরা সাজ কমপ্লিট করে বলল, এবার আয়না দেখো। উফ, নিজেকে দেখতে এত ছটপট করছিলে, ভাগ্য ভালো সাজ নষ্ট হয়নি। যাও এবার নিজেকে দেখো। বসা থেকে উঠে দাঁড়ালো বেলা, কুচিগুলো ঠিক করতে করতে বলল, ওরা এসেছে অনেকক্ষণ হলো। ভাবি একা একা কি করছে কে জানে। তুমি একটু যাও ওদিকে, আমার যাওয়ার সময় হলে ডেকো। হ্যাঁ, ভালো বলেছ, আমি তাহলে যাই আপু। নীরা বেরিয়ে যেতেই বেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ওপর থেকে নিজের চোখ সরাতে না পারা ব্যাপারটা দারুণ। বেলা মুগ্ধ হয়ে নিজেকে দেখছে। নীরা বেশ ভালো সাজাতে পারে, আজ তার চাক্ষুষ প্রমাণ পেল সে। আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক হয়ে নিজেকে দেখছে, মনে মনে ফারাজের কথা ভাবছে। তাকে দেখলে এতগুলো মানুষের মধ্যে হাঁ করে তাকিয়ে না থাকে। দরজায় নক করার শব্দ পেতে ঘুরে তাকালো বেলা। দরজায় মৌ দাঁড়িয়ে। বেলাকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা মৃদু হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমাকে? মৌ টেনে টেনে বলল, কি সুন্দর লাগছে তোমায়। আমি ভাইয়াকে বলি আজই কাজে ডেকে নিয়ে আসতে, আজ বিয়ে দেব। নতুন বউ লাগছে তোমায়। বেলা সংক্ষেপে বলল, কি যে বলো না, মিথ্যা বলছি না। তুমি চলো আগে দেখি আমার আম্মাজান কি বলে। আজকের দিনটা বিয়ের দিন হয়ে উঠুক। বেলা জানালার বাহিরে খোলা আকাশের দিকে চোখ জোড়া নিবদ্ধ করলো। বাইরে থেকে দমকা হাওয়া এসে আছড়ে পড়ল বেলার চোখে মুখে। চোখ বন্ধ করে নিল সে। আবারও বাহিরের দিকে তাকিয়ে নিঃসংকোচে বলে উঠল, আমার বিয়ে হবে কথাটা ভাবতে কেমন কেমন লাগে। বর আসবে, কবুল বলা হবে। মৌ আবারও বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বর চলে এসেছে, তুমি এসো, নাস্তা রেডি। এইগুলো নিয়ে আমোদের সামনে চলো, বাকিটা আমরা দেখে নেব। মৌ সাদরে বেলার হাতটা ধরে রুমের বাইরে নিয়ে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে দিল। নিজের রান্নাঘরে গিয়ে নাস্তার ট্রে নিয়ে বেলার সামনে দাঁড়ালো। তাকে নিয়ে গেস্ট রুমের দরজার সামনে চলে গেল। বলল, এবার এটা তুমি নাও। ভেতরে তোমার ভাইয়া, আমার ভাইয়া, নীরা, বাবা, আম্মু আছে। বেলা মুখটা কাঁচুমুচু করে বলল, আমার ভয় লাগছে ভাবি। ভয় কেন? সবাই তো তোমার পরিচিত। প্রেম করেছো 4 বছর, আর এখন সামনে যাইতে ভয় লাগছে? বেলা মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি মোটেও প্রেম করিনি। তোমার ভাইকে জিজ্ঞেস করে দেখো। প্রেম করলে এতদিনও আপনি আপনি বলতাম না, এসব ডাল ভাত হয়ে যেত। মৌ শ্বাস ছাড়ল, কপালে হাত দিয়ে বলল, বুঝেছি, এখন যাও, ভেতরে যাও, লাঞ্চের সময় হয়ে গেল। জলদি জলদি বেলাকে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিল। বেলা দুরু দুরু বুকে ঘরের মেঝেতে পা রাখলো। হৃৎপিণ্ড অসম্ভব জোরে কাঁপাকাঁপি করছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে সুবিধা হতো, কিন্তু সেটা এখন সম্ভব না। মাথা নিচু রেখেই সবার উদ্দেশ্যে সালাম দিল বেলা। চোখ তুলে চাইল ফারাজ। সাথে সাথে কি একটা এসে বুকে আঘাত হানল। তড়িৎ গতিতে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরল সে। জোরে একটা শ্বাস টানল, চোখ নামিয়ে নিল সে। বেলা নাস্তার ট্রে টি টেবিলের ওপর রেখে 1 কাপ করে সবার হাতে পৌঁছে দিল। ফারাজ এক কোণায় বসে আছে। ফারাজের কাপটা দেওয়া বাকি, হাত কাঁপছে বেলার। এর আগে এমন কখনো হয়নি। ফারাজের কয়েকবার এটা ওটা দেওয়া হয়েছে, আবার তার থেকে নেওয়াও হয়েছে। বলতে গেলে প্রায় অভ্যাস হয়ে গিয়েছে। তবুও এখন এত ভয়ের কারণ সে ধরতে পারছে না। বেলা কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা তুলে নিল। এগিয়ে গিয়ে ফারাজের সামনে চা রাখতেই কম্পনের দরুন কাপ থেকে কিছুটা চা কাপ বেয়ে পেরিচে পড়ল। সাথে সাথে ফারাজ কাপটা ধরতে গেলে হাত স্পর্শ পেতেই শিরশিরে হাওয়া বয়ে গেল যেন। বেলা ফারাজের দিকে তাকাতেই খেয়াল করলো ফারাজ তাকে দেখছে। বেলা তাড়াতাড়ি করে সরে এসে দরজার দিকে দাঁড়ালো। মুহিব সাহেব বেলাকে ডেকে নিজেদের মাঝে বসালেন। এক পাশে তিনি এবং অপর পাশে ফাহমিদা বেগম। নানা রকম কথাবার্তা চলছে। বেলা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আর কিছুক্ষণ পরপর জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ফেলছে। ওদিকে মৌ আর নীরা বেলার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। এক পর্যায়ে বেলা তাদের দিকে তাকালে হাসি বন্ধ হয়ে গেল। বেলা রাগী ভঙ্গিতে কিছু ইশারা করলে মৌ বলে উঠল, আম্মু, ওয়াজিয়াকে এখন নিয়ে যায়, ও হয়তো অস্বস্তি ফিল করছে।
ও রুমে যাক, আমরা এখানে কথা বলি। ফাহমিদা বেগম ও মেয়ের কথায় সায় দিয়ে বলল, আচ্ছা নিয়ে যাও, বাজিয়া বরং নিজের রুমে যাক। তিনি বেলার দিকে তাকিয়ে আবার বলে উঠলেন, যাও মা, আর শোনো, শাড়ি পরেই থাকো, সুন্দর লাগছে শাড়িতে। শাড়ি পরলে কি সুন্দর লাগে, তবু আজকালকার মেয়েরা শাড়ি পরতে চায় না। তুমি এটা পরেই থাকো, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। বেলা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বিনয়ের সাথে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। মৌ বুদ্ধি করে নীরাকে বেলার পিছু পিছু পাঠিয়ে দিল। দুইজন বেরিয়ে যেতে মৌ তার বাবার পাশে গিয়ে বসলো। ইনিয়ে বিনিয়ে বাবাকে বলল, বাবা আজকে কিন্তু সুন্দর একটা দিন, ওয়াজিয়াকে একদম বউ বউ লাগছে, বিয়ে পড়িয়ে দিলে হয় না? বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াহাজকে ডেকে বলে উঠল, ওদের আজ বিয়ে দেওয়া যায় না? আমার বিয়েতে অনুষ্ঠান করা হয়েছে, ভাইয়াদের না হয় কদিন পরে করা হলো, আজ আমার মনটা বিয়ে বিয়ে করছে। ওয়াহাজ মুহিব সাহেব আর ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়ে আগপিছ হওয়ার কথা, বাবা মা গুরুজন আছেন, ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওয়াহাজের কথায় হাসি ফুটল মৌয়ের ঠোঁটে। বাবার বাহু ঝাঁকিয়ে বলল, বাবা প্লিজ আজ বিয়ে দিয়ে দাও ওদের, অনুষ্ঠান পরে করা যাবে। আজকে মেয়ে দেখতে এসে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছ, ব্যাপারটা জোশ না আম্মু? ফাহমিদা বেগম থতমত খেয়ে গেলেন, কি বলবেন বুঝতে পারছেন না। মৌ খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি। তিনি মুহিব সাহেবের দিকে আর চোখে তাকালেন, অসহায়ভাবে বললেন, তুমি কি বলো? মুহিব সাহেব একটা শ্বাস ছাড়লেন। ফারাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি কি বলছো? হুটহাটভাবে এই বিয়েতে রাজি আছো? আমাদের আপত্তি নেই, বুড়ো হয়ে যাচ্ছি, অনুষ্ঠানে খাটতেও পারবো না। বিয়ে হয়ে গেলে ধীরে সুস্থে আত্মীয়দের দাওয়াত করে খাওয়ানো যাবে। ফারাজ সবার মুখের দিকে একবার করে চাইল। ওয়াহাজ বলল, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের একবার কথা বলা প্রয়োজন। ফাহমিদা বেগম ওয়াহাজের কথায় পরিপ্রেক্ষিতে বলে উঠল, হ্যাঁ ওয়াহাজ বাবা ঠিক বলেছ। ফারাজ যাও দেখো তো বাজিয়া কি বলে। ফারাজ সবার কথা মেনে নিয়ে উঠে দাঁড়ায়। ফারাজ রুম থেকে বের হওয়ার আগেই মৌ নীরাকে ডেকে নেয়। নীরা আসতেই ফারাজ বেরিয়ে যায় রুম থেকে। নীরা চলে যাওয়ায় বেলার আরও অস্বস্তি লাগছিল। সবার কি কথা হচ্ছে, বিষয়টা ভীষণ আগ্রহের বিষয়। দরজা টোকা দেওয়ার শব্দ হতেই বেলা বলে উঠল, দরজা ঠোকাচ্ছ কেন? আবার চলে এসো, ভাবি কেন ডেকেছিল, কি বলে? ফারাজ বেলার কথায় পরে সে নীরাকে ভেবেছিল। ভেতরে এসে মিটিমিটি হেসে পাঞ্জাবির পকেট থেকে 3টা গোলাপ বের করে হাতে নিয়ে বেলার দিকে এগিয়ে এলো। বেলা চোখ তুলে তাকাতেই ফারাজ বলে উঠল, বিয়ে করবেন আমাকে? আপনার অভাবে আমার শরীরে অপুষ্টি দেখা দিয়েছে, আপনাকে ভীষণ প্রয়োজন। বেলা চোখ তুলে তাকাতেই ফারাজ বলে উঠল, বিয়ে করবেন আমাকে? আপনার অভাবে আমার শরীরে অপুষ্টি দেখা দিয়েছে, আপনাকে ভীষণ প্রয়োজন। বেলা মৃদু হেসে বলল, পুষ্টিহীনতায় ভুগছে এমন কাউকে আমি বিয়ে করব না, আমি সুস্থ সবল পুরুষকেই চাই। ফারাজ বেলার পাশে এসে বসলো, ওর দিকে তাকিয়ে বলল, তুমি এলে প্রথম আলিঙ্গনায় আমি তরতাজা হয়ে যাব, তুমি শুধু আমার হয়ে যাও। এই বুকটা মরুভূমির কঠিন রোদে পুড়ে আছে, তুমি বৃষ্টি হয়ে নামো। বেলা বিনাশ্য স্বরে বলল, সারা জীবনের জন্য বৃষ্টি চাইছেন? অসহ্য লাগবে না? প্রথম আলিঙ্গনাটা আমার হৃদয় প্রশান্ত করে দেবে, তারপর তো প্রতিটা দিন ভালোবাসার দিন, সেখানে রোদ বৃষ্টি শীত সবই থাকবে। হাতের ফুলগুলো আবারও বেলার দিকে বাড়িয়ে দিল ফারাজ। স্নিগ্ধ হেসে বলল, বিয়ে করবেন আমায়? আজীবন শক্ত করে হাতটা ধরে রাখবো। বিপদ আপনাকে ছুঁতে চাইলে নিজেকে আগে বাড়িয়ে দেব, সবটুকু আনন্দ ভালো থাকা আপনার কাছে সমর্পণ করব। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটা বসন্ত কাটাতে চাই। বেলা ফারাজের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। ফুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আর কত একা থাকবেন, আর কত সময় নষ্ট করবেন? বিয়ে করে নিন তবে। আজ সবাই যেহেতু চাইছেন, অনুষ্ঠান হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তবে আজ আমি তোমাকে নিয়েই যাব, বাসর আমি এখানে করব না। বেলা লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল, গাল দুটো লাল হতে শুরু করেছে। ফারাজ বেলার চিবুকে আঙুল দিয়ে মুখটা উঁচু করে বলল, ওয়াজিয়া আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না, তোমাকে বুকে না জড়ানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি চাইলে এখানে তোমাকে আমার বুকে জড়িয়ে নিতে পারি, কিন্তু আমি চাই আমার বুকে আমার স্ত্রী মাথা রাখুক, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে এসো। বেলা অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি আপনাকে।
ফারাজ বুকে হাত চেপে ধরল, চোখ খিচে বন্ধ করে নিয়ে বলে উঠল, এভাবে ভালোবাসি বলবেন না, বুকে ব্যথা করে। বেলা খিলখিলিয়ে হেসে উঠল। ফারাজের দিকে তাকিয়ে সহস্য বলে উঠল, প্রতিদিন প্রতি বেলা ভালোবাসি বলবো, প্রয়োজনে হার্টের রোগী বানিয়ে দেব। আপনার গলার স্টেথোস্কোপটাই আমি কর্তৃত্ব ফলাবো, বুঝেছেন ডাক্তার সাহেব? ফারাজ মৃদু হেসে বলল, হৃদয় বিশেষজ্ঞ। বেলা ওপর নিচ মাথা নাড়ল, মুচকি হেসে বলল, শুধু আপনার। ফারাজ সবার সাথে কথা শেষ করে বাসা থেকে বেরোলো। তার বউ বিয়ের দিন লাল শাড়ি পরবে, এটাই তার শেষ কথা। বিয়ে তো একবারই হয় জীবনে, অনুষ্ঠান পরে যতই হোক, বিয়ের অনুভূতি আর কখনো আসবে না। বাসা থেকে বের হতেই ওয়াহাজ এসে তার হাতটা খপ করে ধরে ফেলল, বলল, তুমি বাসায় যাও, আমার বোনের বিয়ে শাড়িটা অন্তত আমি কিনে আনি। তুমি সাদমানকে কল দাও, ছেলেটা অনেক ভালো, আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল, ছেলেটা অন্তত তোমাদের বিয়েতে থাকুক। তুমি যাও, ভেতরে গিয়ে বসো। ফারাজ আর কথা না বাড়িয়ে সোজা ভেতরে চলে গেল। ওয়াহাজও ছুটল তার বোনের বিয়ের বেনারসি কিনতে। ফারাজ ভেতরে এসে জানালো, ওয়াহাজ নিজে গিয়েছে শাড়ি কিনতে। অসময়ে কলিং বেল বেজে ওঠায় কেউ বুঝতে পারল না কে এসেছে। মৌ গিয়ে দরজা খুলবে, তখন নীরা বলে উঠল, ভাবি আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বসো। মৌ উঠে দাঁড়ালো, সিরিয়াস ভঙ্গিতে বলল, এই তুমি যাও, ওয়াজিয়ার ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করে পরে নাও। আমি শাড়ি পরে আছি, তুমিও পরে নাও, আজ বিয়ে না, জলদি যাও, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি পরে নাও, বিয়ের শাড়ি এলে আবার ব্যস্ত হয়ে যেতে হবে। নীরা সম্মতি জানিয়ে বেলার রুমে চলে গেল। দরজা নক করে ভেতরে ঢুকে বলল, আমাকে শাড়ি পরতে বলল ভাবি। উনিও শাড়ি পরেছেন তাই। বেলা একা একা চুপ করে বসেছিল। নীরাকে দেখে তার ভালো লাগছে। তার কথা শুনে চকিত বলে উঠল, ওয়ার্ড্রোব থেকে যে শাড়ি ইচ্ছে বের করে পরে নাও, ভাবি তো ঠিকই বলেছে, আমার বিয়েতে সাজবে না। বেলা বসা থেকে উঠে ওয়ার্ড্রোবের দিকে হেঁটে চলল। ওয়ার্ড্রোব খুলে বেছে বেছে নীল রঙের একটা শাড়ি বের করে নীরাকে দিয়ে বলল, এটা পরে নাও। টকটকে লাল রঙের একটা শাড়ি পছন্দ করে কিনে এনেছে। মৌ আর নীরা মিলে বেলাকে সম্পূর্ণ কনে সাজে সাজিয়ে দিয়েছে। অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বেলা মাগরিবের নামাজ পড়েই বসেছিল। ঘড়িতে 8টা বেজে গিয়েছে। দুপুরের খাবার সবাই মিলে বিকালে খেয়েছিল। ওয়াহাজ এতক্ষণে কাজে ডেকে এনেছে। গেস্ট রুমে সবাই অপেক্ষা করছে বেলার জন্য। নীরা বেলার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল। সাজ কমপ্লিট করে মৌ বলে উঠল, সব কমপ্লিট, দেখো কি দারুণ লাগছে। বেলা মিষ্টি হেসে আয়নায় নিজেকে দেখে নিল একবার, তারপর বলল, টিপ দিলে কখন? খেয়ালই করিনি, টিপটা মুছে দাও প্লিজ। মৌ চকিত বলে উঠল, কেন? সুন্দর লাগছে তো, তুমি ফোনে কথা বলছিলে তখন দিলাম। না প্লিজ, ওটা মুছে দাও, আমি টিপ নিব না, টিপ আমার পছন্দ না। এটা কোন কথা? বলে কপালের টিপটা মুছে দিল মৌ। বেলা মুচকি হাসলো। নীরা উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফারাজ ভাইয়া আজ চোখই ফেরাতে পারবে না, হাঁ করে জনসমক্ষে চেয়ে চেয়ে দেখবে। বেলা মাথা নিচু করে নিল। মৌ উচ্চ স্বরে হেসে উঠল। দরজায় নক করার শব্দ হতেই দুইজনের হাসি থেমে গেল। মৌ গিয়ে দরজা খুলল। ওপাশে ওয়াহাজ দাঁড়িয়ে। মৌ স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ বলো, এখনই যেতে হবে? না, 10 মিনিট পরে নিয়ে এসো। এখানে দেরি হচ্ছে দেখে কাজী সাহেব একটু বেরোলেন। সামনের একটা বাসায় বিয়ে পড়িয়েই চলে আসবেন। অনেকক্ষণ ধরেই গেছেন, চলে আসবেন এখনই। তুমি একটা কাজ করো। মৌ উৎসুকভাবে বলল, হ্যাঁ বলো। ওয়াহাজ একবার পেছনের দিকে তাকিয়ে দেখে বলল, সাদমান এসেছে, ওকে কিছু খেতে দাও। আমি তো ভাবছি বাজিয়ার ব্যাগ গুছিয়ে দেব, আমি নীরাকে পাঠিয়ে দিচ্ছি। ওয়াহাজ একপাশে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আমার বোনের সাজ হয়েছে? মৌ এবার উচ্ছ্বাসিত হয়ে বলল, হ্যাঁ ডান, এসো দেখবে এসো। ওয়াহাজ মৃদু হাসলো। ভেতরে ঢুকলো সে। মৌ ইশারায় নীরাকে কাছে ডাকলো। ওয়াহাজ গিয়ে বেলার কাছে দাঁড়ালো। হেসে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনকে। বেলার কথাটা ভালো লাগার কথা, তবুও বুকে বিঁধল। নরম গলায় বলে উঠল, আমাদের একসাথে থাকা এবার থেকে আর হবে না, আবার তোমাকে তোমাদের ছেড়ে থাকতে হবে।
ওয়াহাজ বোনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল, বলল, তোর ভাইয়া তোর জন্য সর্বদা উপস্থিত। তোর ভাই তোর জন্য প্রাণটাও দিয়ে দিতে পারে। কাছেই তো রাখছি, যেন যখন ইচ্ছা চলে আসতে পারিস, বা আমিও চলে যেতে পারি। অজানা কোনো বাড়িতে দিচ্ছি না তোকে, যাতে তোর কষ্ট না হয়। এই মানুষগুলো তোকে খুব ভালো রাখবে। বেলা ছোট ছোট শব্দে বলল, এবার অন্তত তোমাদের সবাইকে নিয়ে আমার একটু ভালো থাকা হোক। আমি আর কষ্ট পেতে চাই না, কাউকে হারাতে চাই না। ওয়াহাজ বেলার মাথা তুলে দুই গালে হাত রেখে বলল, আমরা সবাই এবার খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। এবার সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। ময়ের কথা মতো নীরা বেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সাদমান পেছন দিক হয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। নীরা গলা খাকারি দিতেই সাদমান ফিরে তাকালো। নীরাকে দেখে তার দিকে নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, পরে কথা বলছি। সাদমান এক পলকে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে। মনে মনে ভাবছে, কেউ এসে এভাবে দেখে ফেললে কি অবস্থা হবে। এরকম কিছু ঘটার আগে নীরা মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, কিছু খাবেন? আসুন, কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে। সাদমানের ধ্যান ভাঙে, হক চকিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না? বিয়ের খবর পাওয়ার আগেই খেয়ে নিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে, আজকে এই সময়ে বেশি চাপ নেই, নইলে তো আমি আসতেই পারতাম না, মিস করতাম অনেক কিছু। শেষের বাক্যটুকু মৃদু স্বরে বলল সাদমান। নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অল্প করে কিছু খেয়ে নিন, আপুর বিয়ে বলে কথা, না খেয়ে যেতে দেয় কিভাবে? সাদমান নীরার পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো, বলল, আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে। কবে দেখা করতে পারবেন? আপনার তো জব লাগবে। সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বলে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, বিয়েটা ভালো মতো হয়ে যাক, আগামীকাল গিয়ে দেখা করে আসবো না হয়। আপনি আমাকে ঠিকানাটা মেসেজে দিয়ে রাখুন, তাহলেই হবে। আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নেয়নি আপনার? সাদমানের এই প্রশ্নে যেন থেমে গেল নীরা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পৃথিবীতে রইল কে আমার খোঁজ নেওয়ার মতো? বাবা তো মারা গেছে, বাড়ি থেকে পালিয়ে আসায় সৎমা বেঁচে গেছে, আর কেউ নেই আমার। সাদমান দমে গেল, কথা খুঁজে পাচ্ছে না সে। কি বলবে কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইল। সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরও কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। নীরার এমন কথায় আর কোনো কথা বলার সাহস করল না সে। চুপ করে প্লেটের দিকে তাকিয়ে রইল। নীরা খাবার বেড়ে দিয়ে বলল, আপনার বাসায় কে কে আছেন? সাদমান এবার বেশ আগ্রহর সাথে বলল, আমি আর আম্মা। আর কেউ নেই? না, কেউ নেই, বাবা মারা গিয়েছে। নীরা শ্বাস দীর্ঘ করল, মৃদু হেসে বলল, আপনার তবুও মা আছে, আপনার চাই? সাদমানের কথা বুঝতে পারল না নীরা, জানতে চাইল, কি মা? কি বলছেন? মা চাই? মৃত মানুষকে ফিরে আসতে দেখেছেন কখনো? আমার মাকে মা ভাবতে পারবেন না? রুম ভর্তি মানুষ, অপেক্ষা কোণের। কাজী সাহেব ফিরে এসেছেন, সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে। সাদমান এসে ফারাজের এক পাশে বসেছে। ফারাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই, একা কেন বাসর ঘরে যাবি? ফারাজ মাড়ি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান। বিয়ে করতেছিস সেটা ভালো কাজ, আর আমি বিয়ের কথা বললেই সেটা ফালতু কাজ? বিয়েতে এসেছিস, চুপচাপ বসে থাক। তুই দর্শক, শোন একটা গোপন তথ্য ফাঁস করি। ফারাজ ভুরু কুঁচকে বলে উঠল, কি গোপন তথ্য? সাদমান মাথা চুলকে বলল, তুই কি জানিস? আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ। পুনরায় শক্ত ধাঁচে বলল, কি জানবো? তুই কি জানিস নীরা অনেক সুন্দর? ফারাজ এবার মৃদু হাসল, হাসি লুকিয়ে বলল, কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয়। আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে কেন যাব? আমার বউ যদি জানে আমি কারো সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, তাহলে কি আমাকে বিয়ে করবে? সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইল, নরম গলায় বলল, বিয়ের আগেই তুই যদি ওয়াজিয়াকে বউ বলতে পারিস, তাহলে প্রেমের আগে আমি নীরাকে প্রেমিকা বলতে পারবো না?
ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নীরা সাদমানের পাশে এসে দাঁড়ালো। গলা খাখারি দিয়ে বলল, সাদমান সাহেব একটু বাহিরে আসবেন? ফারাজ কনু দিয়ে গুঁতো দিয়ে বলে উঠল, যা জলদি বাহিরে যা, আমার মাথা না খেয়ে বাহিরে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আয়। সাদমান উল্টো ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, চলুন। নীরা রওনা দিল। সাদমান পিছু পিছু বাহিরে চলে এলো। নীরা আমতা আমতা করে বলল, এখন তো সবাই ব্যস্ত, তাই আপনাকে একটু বিরক্ত করলাম, আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাদমান এদিক ওদিক দেখে বলল, কি করতে হবে বলুন? আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই এমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি। বিয়েতে কিছু একটা তো দিতে হবে। ওটা চলে এসেছে, সামনের ওই বাজারটায় একজন এসে অপেক্ষা করছে। আপনি একটু যাবেন? আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। বিয়ে তো এখনই শুরু হবে, এখন যেতে হবে। বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট লাগবে। লোকটার নাম্বার দিন, আমি এখনই আসছি। সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীরা বেলার রুমের দিকে চলে যায়। পরিবেশ ঠান্ডা। ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন। মুচকি হেসে বললেন, মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। মুহিব সাহেব হেসে ফেললেন, বললেন, আমার ছেলের পছন্দ আছে। মেয়েটা রূপবতীর সাথে সাথে গুণবতীও। দোয়া করি ছেলে মেয়ে দুইজন সুখী হোক। মৌ আর নীরা মিলে বেলাকে রুমে নিয়ে এলো। ফারাজ নজর ওঠালো। বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপছে, শুধু কাঁপছে না, প্রচণ্ড জোরে কাঁপছে। হৃদয়স্পন্দন প্রচণ্ড গতিতে বেড়েছে, চোখ ঝিমিয়ে আসছে, জল এসেছে চোখে, ঠাহর করতে পারল না সে। বারবার কয়েকবার চোখের পাতা ফেলল। না, আরও ঝাপসা লাগছে সব কিছু। সোফায় হাত রাখার অংশটা চেপে ধরল। অস্থিরতা পেয়ে বসেছে তাকে। বেলার দিক থেকে নজর সরাতে পারছে না সে। এতগুলো বছরের অপেক্ষাটা তো শুধু এই মেয়েকে এই রূপে দেখার জন্যই ছিল। পাঞ্জাবির পকেটে হাত দিল ফারাজ। টিস্যুটা এখন তার প্রয়োজন। তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে। সাদমান রুমে প্রবেশ করতেই জোরে বলে উঠল, বর কি বউকে দেখে কান্না করে ফেলেছে? ভাই, এটা তোরই বউ। এমন ভাব নিচ্ছিস যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবার নজর বেলার দিকে ছিল। সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে চলে গেল। মুহিব সাহেব এতক্ষণে ছেলেকে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন। বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে গিয়েছিল। লোকলজ্জার ভয়ে নজর নামিয়ে নিল সে। পরিবেশ সামলে নিল ওয়াহাজ। কাজী সাহেব এগিয়ে এসে বসলেন। বললেন, বর বউ আলাদা কেন? পাশাপাশি বসান। এখন থেকেই তো তাদের জীবন একসাথে শুরু হবে, পাশাপাশি থেকেই শুরু করুক। সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল। নীরাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে। নীরা ভুরু কুঁচকে বলল, এখানে রোমান্টিকের কি আছে? উনি তো ঠিকই বলেছেন, একসাথে জীবন শুরু করবে, পাশাপাশি থেকেই শুরু করুক। রোমান্টিক কথা সঠিক হতে পারে না? কি আজব মানুষজন আমার আশেপাশে। মো বেলাকে নিয়ে গিয়ে ফারাজের পাশে বসালো। সবাই একে একে কথা বলা বন্ধ করলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। সব কিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন। বিয়ের কাজ শুরু করলেন তিনি। ফারাজ নিশ্চুপ বসে রইল। বেলা মাথা নিচু করে সময় গুনছে। আশেপাশে কারো দিকে যেন সে আজ তাকাতে পারছে না। এরকম একটা সময়ের মুখোমুখি সে আরও একবার হয়েছিল। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার। চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, আল্লাহ, এবার আমাকে কাঁদায়ও না। কাজী সাহেব বেলাকে ডাকলেন। বেলা মাথা উঁচিয়ে তাকালো। তার কানে পৌঁছালো, মা, তুমি বিয়েতে রাজি থাকলে সবার সম্মুখে ফারাজ সাহেবকে স্বামী হিসেবে স্বীকার করে নাও। বলো আলহামদুলিল্লাহ, কবুল। বেলা ফারাজের দিকে চাইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সে। মনে মনে নিজেকে প্রশ্ন করল, এই মানুষটা আজ থেকে তার হবে।